আপনি আমাকে ডেকেছিলেন? ওরিয়া, তোকে কত টাকা রিচার্জ করতে বলেছিলাম? 500 টাকা দাদা, আপনি তো তাই দিয়েছিলেন। আর মাত্র 3টে ফোনে ব্যালেন্স জিরো হয়ে গেল। কি বলছেন দাদা? ওই বেটা মোবাইলের দোকানদার হয়তো গন্ডগোলটা করেছে। এই নে ধর, ঠিক করে রিচার্জ করে আনবি। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাবো আর আসবো। আরে ছোটু, আমি পরশু কানপুর চলে যাব। খুব বড় সেলস কনফারেন্স আছে ওখানে। রাশিদ ভাইজান, আমি ভাবছি যে এই চাকরিটাই ছেড়ে দেবো। এই কোম্পানিতে আমার কোনোদিনও উন্নতি হবে না। ফিরোজ, তুই তোর 5 বছর দিয়েছিস এই কোম্পানিটাকে। কমসে কম নিজের বোনাস আর গ্র্যাচুইটিটার তো অপেক্ষা কর। তারপরেও ভালো না লাগলে ছেড়ে দিস। তার মানে তুমি বলছো যে ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব? না দিদি, তুমি চিটিং করছো। আরে আমি কোনো গড়বড় করিনি, 5-এর পর তো 6ই হয়, আমি ঠিকই করেছি। কাসিফ, নবাবকেও তোদের সাথে খেলার জন্য ডেকে নে। যখনই দেখো তখনই টিভির সামনে বসে থাকে। ফুফি, দাদার তো খালি টিভি দেখতেই ভালো লাগে, তো আমি কি করব? ইয়েস দিদি, এই দেখো আমারও ছায়া পড়েছে। হ্যাঁ আম্মি, ছাড়ো না, ও তো ওর সিরিয়ালগুলো দেখতেই ভালোবাসে। নবাব, দেখ তো বাইরে কে বেল বাজাচ্ছে। কাশিফ, তুই গিয়ে দেখ তো কে। নবাব তো নবাবের মতোই থাকে। কিন্তু আম্মি, এত রাতে কে বা আসতে পারে? আরে পাড়ারই কেউ হবে, তাছাড়া আবার কে হবে? দাদা দেখ, কখন থেকে বেল বাজছে, দরজাটা তো খুলতে পারিস। যা, তুই খুলে দে না। নবাব, টিভির ভলিউম কম কর, আস্তে কর বলছি। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? কে কে আপনারা? হ্যাঁ, আর কি করছেন? নবাব, নবাব, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চল। দাদা, দাদা, কথা বল, দাদা, দাদা, চোখ খোল না দাদা, দাদা কথা বল না দাদা, দাদা উঠ না দাদা, দাদা, দাদা উঠ না দাদা। দাঁড়া বলছি, দাঁড়া।
দাদা তুমি তাদের অ্যাম্বুলেন্স ডাকো দাদা। নবাব নবাব চোখ খোল, নবাব নবাব ওটা থাকিস না। নবাব তো চোখ খোল, নবাব কিছু আনি নবাব। নবাব 14 বছরের নবাবের উপর নৃশংসভাবে হামলা করা হয়। তার বাড়িতে ঢুকে হামলাকারীরা তার উপরে গুলি চালায়। আফসোস, সে বাঁচতে পারেনি। সরি, এ আর বেঁচে নেই। আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে, এটা পুলিশ কেস। একে 6টা গুলি করা হয়েছে। একে এখানে আনার আগেই ওর মৃত্যু হয়েছিল। অবশ্য ডিটেল পোস্টমর্টেম করা বাকি আছে। স্যার ওরা কারা ছিল আমরা কিচ্ছু জানি না স্যার। আমরা ওদের পিছনে দৌড়েছিলাম কিন্তু ওদের ধরতে পারিনি। আমরা ছাদে ছিলাম স্যার, হঠাৎ আমি আর আফরিনা চিৎকার শুনতে পেলাম, গুলি চলার আওয়াজও শুনতে পেলাম। আমরা যখন দৌড়ে নিচে এলাম তখন দেখলাম 2জন লোক আছে, ওদের মধ্যে একজন নবাবের উপর গুলি চালাচ্ছে। তো ওরা ঘরের মধ্যে ঢুকে এসে নবাবকে গুলি করলো। হ্যাঁ স্যার, আফরিন তো এটাই বললো। আরশি, তাড়াতাড়ি এসো, আর সুলেমান যেখানেই থাকুক ওকে বলো আসতে। আরশি। আফরিন স্যার। তুমি শকুর ভাইয়ের মেয়ে না? হ্যাঁ স্যার, আমি সাব ইন্সপেক্টর আফরিন। শাবাক ট্রেনিং সেন্টারে আমার ট্রেনিং চলছে। আফরিন, কি হয়েছিল? কাশিফ আর আমি ঘরে খেলছিলাম স্যার। নবাব ওখানে টিভি দেখছিল, হঠাৎই দরজায় বেল বাজলো। নবাব আর কাশিফ দুজনেই আমার মামার ছেলে। নবাব আমাদের সাথেই থাকতো আর কাশিফ এখানে ছুটি কাটাতে এসেছে। আসলে ওর মা বাবার সাথে এলাহাবাদে থাকে। নবাব টিভি দেখতে ব্যস্ত ছিল, তাই আমি কাশিফকে বললো যাতে ও গিয়ে দেখে যে কে এসেছে। সাথে আমি আর আমিও গেছিলাম এটাই দেখার জন্য যে এত রাতে কে এসেছে। দাদা দেখ কখন থেকে বেল বাজছে, দরজাটা তো খুলতে পারিস, যা তুই খুলে দে না। যখন কাশিফ দরজা খুললো তখন ওখানে 2জন লোক ছিল। ওরা আমাদের দিকে তাকালো আর তারপর পিস্তল বার করলো। কে আপনারা? হ্যাঁ, আর কি করছেন? আর তারপরেই ওরা নবাবকে গুলি চালাতে থাকলো। আমি তো ব্যাস হতভম্ব হয়ে গেছিলাম। রশিদ ভাই আর ফিরোজ ভাই ওদেরকে ধাওয়া করেছিল কিন্তু সাইডে যান, সাইডে সরে যান প্লিজ। সরে যান। স্যার এই 6টা খালি টোটা পাওয়া গেছে। দেখে তো মনে হচ্ছে 0.32 বোরের। চেক করবার পরেই কনফার্ম বলতে পারবো। 3 জনে একটা বাইকের মধ্যে ছিল, তাই আমরা কিছু করতে পারিনি।
দেখে মনে হচ্ছিল 30-35 বছর বয়স। আর আসলে ওরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই আমরা দেখতে পাই স্যার। আর ফিরোজ বলছিল ওদেরকে ধরো, ওদের হাতে পিস্তল ছিল, ওরা আমাদের দিকে তাক করেছিল। আরে এই, দাঁড়া 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 বলছি। গেলে গুলি মেরে দেবো। তারপর এখান থেকে পালিয়ে গেল। ওদের মধ্যে কাউকে আপনারা চেনেন? না স্যার, জানাশোনা হলে এইরকম খোলামেলা ঘুরে গুলি করে পালিয়ে যেত না। আমরা এখানে গুলির আওয়াজ শুনে তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি দেখলাম একটা ছেলে বাইকে নিশ্চিন্তে বসে অপেক্ষা করছে, ওকে একদম চিন্তিত মনে হচ্ছিল না। স্যার, ওরা নবাবের ওপর নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। একটা 14 বছরের বাচ্চার সাথে এরকম শত্রুতা কার থাকতে পারে? আমাদের আফরিন আর ওর পরিবারের সঙ্গে আবার কথা বলতে হবে, আর সেই সঙ্গে নবাবের বাবা মায়ের সঙ্গেও, যারা এলাহাবাদে থাকে। হতে পারে এই কেসের কোনো সূত্র ওখান থেকে পাওয়া যাবে। কি কি বলছো তুমি? কখন হলো এটা? একটু আগে রাবিয়া দিদির ফোন এসেছিল। দিদি বলল যে নবাব নেই। হ্যাঁ শোনো, আমি সোজা বাড়ি আসছি। আমরা আজ এক্ষুনি লখনৌ যাব। দেখো পঙ্কজদা, ব্যাপারটা খুব সোজা ছিল। কাজ হওয়ার পর টাকা দেবে বলেছিলে, কিন্তু এখনো আমি আমার টাকা পাইনি। আমি সোজা ভাষায় বলছি, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমার সঙ্গে। গুড্ডু, আমার কথাটা শোন। দেখ, বেশি গরম খাবার কোনো দরকার নেই। আমি তো আছি এখানে, এটা মনে রাখিস। আরে তোমার কথাতে এত কিছু করলাম আমি, এবার টাকা না পেলে কিন্তু আর কিছু করব না। গুড্ডু শোন, গুড্ডু। নবাব আপনাদের সঙ্গে কতদিন ছিল? 5-6 বছর ধরে এখানেই লখনৌয়ে পড়ছিল। বিশ্বাসই হচ্ছে না, একটা 14 বছরের ছেলের সঙ্গে কি এমন শত্রুতা থাকতে পারে যে ওকে এরকম নির্মমভাবে মারা হবে। যে খালি কার্তুজগুলো পাওয়া গেছে সেগুলো প্রফেশনাল বন্দুকের, আর আমরা এটা সন্দেহ করছি হামলাকারীদের ভাড়া নেওয়া হয়েছিল। ছোটখাটো অপরাধী ছিল না, যারাই ছিল প্রফেশনাল। হামলার সময় .32 বোরের বুলেটওয়ালা 9mm পিস্তল ব্যবহার করা হয়েছে। এটা কোনো প্রফেশনালের কাজ। ওরা 6টা গুলি চালিয়েছিল, তাও একদম কাছ থেকে। ওদের উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল। ওরা এলো, নিজেদের কাজ সারলো আর বেরিয়ে গেল। কিন্তু ভাববার বিষয় এটাই হলো যে ওরা শুধু নবাবকেই গুলি করলো, আর কাউকে না। ক্লোজ রেঞ্জ থেকে 6টা গুলি। ছেলেটা তো বাঁচার বা পালাবার কোনো সুযোগই পায়নি মনে হচ্ছে। আর ওরা শুধু বাচ্চাটাকেই গুলি করলো। এমন কোনো ব্যাপার নিশ্চয়ই আছে যেটা আমরা জানি না। কিছু বলতে চাইবেন যেটা আমাদের বলা জরুরি? স্যার, আমি আর আমার ভাই ফিরোজ দুজন আলাদা আলাদা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আমরা সাধারণ কর্মচারী স্যার, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। আর এমন শত্রুতা তো নেই যে আমার কাজিনকে মেরে কেউ তার বদলা নেবে। একটা 14 বছরের বাচ্চাকে মেরে না স্যার। আফরিন, আপনার কি মনে হচ্ছে? কোনো আন্দাজ? না স্যার, আমি শুধু এটাই ভাবছি যে ওরা নবাবের উপর হামলা করলো। ওখানে আমি, কাশিফ, আমি সবাই ছিলাম, কিন্তু ওরা শুধু নবাবের উপর। কিছুই বুঝতে পারছি না। আমি সবসময় সুলেমানদাকে বলতাম যে একদিন না একদিন এর ফল বাড়ির লোক ভোগ করবেই। সব সময় আমি ভয় পেতাম এটা নিয়ে। কিসের ভয়? সুলেমানের এর সঙ্গে কি সম্পর্ক? ও তো আপনার ভাই হয়। হ্যাঁ স্যার, সুলেমান আমার ছোট ভাই, কিন্তু অপরাধ জগতের লোকজনদের সাথে ওর যোগাযোগ ছিল। আমি, ওর বউ আরশি আর আমার স্বামী সাকুর মিয়া, যখন উনি বেঁচে ছিলেন আমরা ওকে অনেক বুঝিয়েছিলাম স্যার,
যে ছেড়ে দে এই সমস্ত, এই জগৎ থেকে বেরিয়ে আয়। কিন্তু কিন্তু সুলেমান, দুটো ছেলে আছে তোর, এবার অন্তত ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা কর। সুলেমান, ছেড়ে দাও এসব। যেন এমন না হয় তোমার এসব কাজকর্ম তোমার পরিবারকে না ক্ষতি করে দেয়। দেখো, আমি পুলিশে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত আমার এই ইউনিফর্মে আমি দাগ লাগতে দিইনি। আমি বলছি ছেড়ে দাও এসব। হ্যাঁ, দেখছি ভাইজান, দেখছি, ভেবে দেখছি। অত চিন্তা করে লাভ নেই, ছাড়তে হবে মানে ছাড়তেই হবে। আরে এই কাজটা ছেড়ে দেওয়া এত সোজা নয় আপা। আরে নবাব আর কাশিফের ব্যাপারেও তো ভাবো। ভাইজান, আপনি তো জানেন কেউ একবার এই লাইনে ঢুকে পড়লে বেরিয়ে আসাটা এতটা সহজ কিন্তু নয়। সুলেমান, চেষ্টা করে তো দেখো। একটা কাজ করুন ভাইজান, আপনি নবাব আর রশিদকে আপনার কাছে লখনৌতে রেখে দিন। আপনি তো জানেনই যে ওদের আমার সঙ্গে থাকাটা ওদের জন্য খুব বিপজ্জনক। আর তুমি যদি চাও, তুমি ওদের সঙ্গে লখনৌতে থাকতে পারো। বড় ছেলে নবাব আমাদের সাথেই থাকতো স্যার। কাসিফ ছোট ছিল, ওর মায়ের কাছেই থাকতো। আর আরশি তার স্বামী সুলেমানকে ছেড়ে আসতে চাইল না। তো আপনার মনে হচ্ছে এসবের সম্পর্ক সুলেমানের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কেউ আছে, যে সুলেমানের সঙ্গে শত্রুতার কারণে ওর ছেলেকে মেরেছে? নবাব, 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 নবাব। স্যার, সুলেমান একজন হিস্ট্রি শিটার। এলাহাবাদে ওর নামে ছোট বড় অনেকগুলো কেস রয়েছে। সুলেমান, তোমার ছেলেকে খুব নির্মমভাবে মারা হয়েছে। তখন আমি এলাহাবাদে ছিলাম স্যার। কারুর যদি আমার উপর বদলা নেওয়ার থাকতো তো আমাকেই হামলা করতো। না স্যার, এর সঙ্গে আমার কোনো যোগ নেই। তুমি এত নিশ্চিন্ত হয়ে কি করে বলছো? আমার কারোর সঙ্গে এরকম শত্রুতা ছিলই না, যার জন্য আমার ছেলেকে একেবারে মেরেই ফেলবে। আর তাছাড়া লখনৌতে আমার পুরো নেটওয়ার্ক আছে। যদি এরকম কিছু থাকতো তো আমি অবশ্যই খবর পেতাম। আর লখনৌতে কেউ এসে আমার ছেলেকে খুন করবে এটা সম্ভবই নয়, কারণ ওরা জানে আমি এলাহাবাদে আছি। আমি নিশ্চিত বলছি স্যার, এর কোনো যোগ নেই আমার সঙ্গে। দেখো সুলেমান, আমরা জানি তোমার অনেক নেটওয়ার্ক আছে, তোমার অনেক খোঁচড়ও আছে, কিন্তু যদি তুমি এটা ভাবো যে নিজে বদলা নেবে, সেটা কিন্তু করো না। অনেক বড় সমস্যায় পড়ে যাবে। আগে থেকে সাবধান করছি। হতে পারে স্যার, আমি পরে বদলার জন্য ভাববো, কিন্তু আগে তো জানতে হবে কে করেছে। আমি আবার বলছি স্যার, এর সঙ্গে কোনো যোগ আমার নেই। একটি 14 বছরের ছেলেকে কেউ কেন মারতে চাইবে? তার বাবা সুলেমানের ব্যাকগ্রাউন্ড পরিষ্কার ছিল না, এটা ঠিক, কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এই দুর্ঘটনার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিল না। তাহলে কি এটা নবাবেরই কোনো বিষয় ছিল যার পরিণতিতে এটা ঘটে? স্যার, আফরিনের বাবার নামে সেরকম কোনো বাজে রেকর্ড নেই। সব অফিসার ওনাকে পছন্দ করেন। একজন কনস্টেবল হিসেবে উনি অনেক সম্মান পেতেন। এমন কোনো কেস বা এমন কোনো এনকাউন্টার যার জন্য ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা তৈরি হয়েছিল? খুব সৎসাহসী একজন মানুষ ছিলেন। ওনার শত্রু থাকবে এটাই তো স্বাভাবিক। কিন্তু উনি মারা গেছেন 4 বছর হয়ে গেছে। 2009তেই উনি মারা গেছেন। যদি শত্রুতা থেকেও থাকে, তাও এত বছর পর ওনার ভাইপোর সাথে নেওয়া এটা খুব মুশকিল মনে হচ্ছে স্যার।
আল্লাহু আকবার। আপনার বাবা খুব ভালো পুলিশ অফিসার ছিলেন, আমরা সবাই ওনাকে খুব রেসপেক্ট করতাম। আপনারা একদম চিন্তা করবেন না, ওর সমস্ত ডিউজ খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার ব্যবস্থা করব। আর যদি আপনাদের পরিবার থেকে কেউ পুলিশ ফোর্সে জয়েন করতে চান তো সেই জন্য আমি অফিসিয়ালি ব্যবস্থা করব। আমি রাশিদ ভাই আর আমি তো নিজেদের কাজ করছি, আমরা পুলিশে জয়েন করতে চাই না। কিন্তু যদি আফরিন পুলিশ ফোর্স জয়েন করতে চায় তো করতে পারে। হতে পারে যে শকুর ইব্রাহিমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আমি চাই যে তুমি সমস্ত থানায় খোঁজ করে দেখো যেখানে উনি কাজ করতেন, যদি সেখান থেকে কোনো লিঙ্ক পাওয়া যায়। স্যার, আফরিন, তোমার কি মনে হয় এই যা কিছু ঘটেছে তার সঙ্গে তোমার পরিবারের কোনো সদস্যের সম্পর্কই নেই? জানি না স্যার, আমি তো এটাও ভাবতে পারছি না যে একটা 14 বছরের বাচ্চার ওপর কেউ এভাবে হামলা করতে পারে। একটা 14 বছরের ছেলেকে তার বাড়িতে ঢুকে খুব নৃশংসভাবে গুলি চালানো হয়, কিন্তু এই মার্ডার কেসের কোনো ক্লু হাতে আসছিল না, কোনো সামান্যতম জিনিসও খুঁজে পাওয়া যাচ্ছিল না যেটা খুনির দিকে ইঙ্গিত করতে পারে। আর তারপর রাবিয়া একটা চাঞ্চল্যকর বিষয় উন্মোচন করে। একটা 14 বছরের ছেলেকে তার বাড়িতে ঢুকে খুব নৃশংসভাবে গুলি চালানো হয়, কিন্তু এই মার্ডার কেসের কোনো ক্লু হাতে আসছিল না, কোনো সামান্যতম জিনিসও খুঁজে পাওয়া যাচ্ছিল না যেটা খুনির দিকে ইঙ্গিত করতে পারে। আর তারপর রাবিয়া একটা চাঞ্চল্যকর বিষয় উন্মোচন করল। নাকিব আর সাদাব? হ্যাঁ স্যার। এরা দুজন কারা, আর আপনার কেন মনে হচ্ছে এরা নবাবের মার্ডারের সঙ্গে জড়িত আছে? জানি না স্যার, কিন্তু সাদাব অনেকবার নবাবকে হুমকি দিয়েছিল। হুমকি? কিন্তু কেন, কিসের জন্য? পিসি পিসি পিসি, হ্যাঁ? ওই যে সাদাব আছে না, আজ আবার আমাদের ধরেছিল। কি? ও আমাদেরকে ফলো করছিল আর আফরিন দিদিকে বিরক্ত করছিল। প্লিজ দিদি একটা কিনে দাও না, প্লিজ দিদি, দিদি প্লিজ কিনে দাও না প্লিজ। তারপর আমি আমাকে বকবে, চলো এখান থেকে চলো। হে, কি হয়েছে রে? তোমার দিদির সঙ্গে আমার একটু কথা আছে। সাদাফ, আমি আগেই তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। একবার বলে মাথায় ঢোকে না নাকি? চলো এখান থেকে। আফরিন, সাদাফ হাত ছাড়ো আমার। সাদাব, দিদির হাত ছেড়ে দে। ছাড়ো হাত। কথাটা একবার শোনো আফরিন। সাদাব, বলছি হাত ছেড়ে দে। ছাড়ো আমাকে। সাদাব, আজকের পর দিদির গায়ে হাত দিবি না, বুঝেছিস? নবাব তুমি চলো এখান থেকে। সাদাব, তুই আবার আমার মেয়েকে বিরক্ত করেছিস। না আন্টি, আমি তোকে শুধু কি আমি তো, হ্যাঁ, আবার যদি এরকম করেছিস না তো পরিণাম ভালো হবে না, এটা মনে রাখিস। সাদাব আমাদের কলোনিতেই থাকতো, আর অনেকবারই ওর নবাবের সাথে ঝগড়া হয়েছে। আর ওই আরেকজন নাকিব, সেটা কে?
কোথায় তোমার মেয়ে? কি হয়েছে? কে আপনি? আগে তোমার মেয়ে আফরিনকে ডাকো, তার সামনেই বলবো আমি কে। ডাকো ওকে। কে এসেছে আমি? আফরিন ইনি। তুই তো সেই শয়তান মেয়ে ছেলে যে আমার বাড়িতে আগুন লাগাচ্ছিস। তুই তো আমার দেওরের মাথাটা চিবিয়ে খেয়েছিস। বলে দিচ্ছি দূরে থাক ওর থেকে। শুনুন, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ আফরিন, ইনি কি বলছেন? কে এই মহিলা? আমি জানি না এই মহিলাকে। নাগমা আমার নাম। আর এই যে আপনার মেয়ের উপর কোনো লাগাম নেই, আমার দেওর অবিজকে নিয়ে টানাটানি করছে। কি বলছেন কি আপনি? আর আপনার দেওর যদি এতই ভালো হয় তাহলে ওকে বলুন না আমার থেকে দূরে থাকতে। আফরিন চুপ করো। চুপ কি করে করবে ও? লটর ঘটর করছে না আমার দেওরের সঙ্গে। আরে আপনার প্রবলেমটা কি? তুই ওকে ব্যবহার করছিস, ভোলাচ্ছিস ওকে, যেমন এতকাল ধরে অন্যদের নিয়ে করেছিস। আমি আপনি করছি বলে তুই খুব বাড়াবাড়ি করছিস না? আর একবার যদি বাজে কথা বলিস তোকে তো আমি সামনে কথা আরে বলবি, নাহলে আফরিন, হাত পাবে আরে আমার তোর। বন্ধ করুন এইসব, অনেক হয়েছে। নিজের আমি মেয়েকে ছাড়ো। সামনে রাখবেন, না হলে ফল ভালো হবে না। আফরিন তুমি ভেতরে যাও। আমি বলছি তো ভেতরে যাও। যাও এখান থেকে। আর দেখুন, আপনি যেই হন না কেন এখান থেকে চলে যান, ব্যাস। এই নাগমাটা কে? নাকিবের বোন নাগমা। নাকিব সেই যে সাদাব ছাড়া আপনি যার কথা বললেন, কিন্তু আপনার মনে হচ্ছে এও নবাবকে খুন করাতে পারে। হ্যাঁ। তো তাহলে আপনার মনে হচ্ছে যে নাকিব নবাবকে খুন করাতে পারে, যে আসলে আফরিনের আত্মীয় ছিল, কারণ আফরিনের নাগমার দেওরের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমার মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছেন। বলুন, নাকিব এরকমটা কেন করবে? 2010-এর নভেম্বরে ওই নাগমার সঙ্গে কি হয়েছিল? আপনারা কখন জানতে পারলেন? এই তো সকালে। আর তারপরেই আমি পুলিশকে ফোন করি। আর কেউ ছিল যখন আপনারা দেখলেন? কেউ ছিল না স্যার। স্যার ও নাগমা আলমগীরের বউ আর নাকিবের বোন। আমি ওদেরকে চিনি স্যার, এরা নজরপুরে থাকে। নাগমা খুন হয়েছিল? হ্যাঁ, আর নাগমার ভাই নাকিব আমার মেয়ে আফরিন আর নাগমার দেওর ওবেসের ওপর খুনের অভিযোগ এনেছিল। তদন্তের পর জানা যায় আমার মেয়ে আফরিনের কোনো দোষ ছিল না, ওবেসই খুন করেছে। আফরিনের আম্মি আর নবাবের ফুফি রাবিয়া দুটো নামের উল্লেখ করেন যারা হয়তো এই খুনে যুক্ত ছিল, সাদাব আর নাকিব। সাদাব আফরিনের পিছু করতে থাকত, নবাবকে হুমকিও দিয়েছিল, যার বিষয়ে নবাব প্রায়শই রাবিয়াকে নালিশ করত। নাকিব যার বোন নাগমা মারা গিয়েছিল, যার সঙ্গে আফরিনের বহুবার ঝামেলা হয়েছিল। নাগমার মৃত্যুর জন্য দায়ী নাকিব আফরিনকে। আফরিনের আম্মি আর নবাবের ফুফি রাবিয়া দুটো নামের উল্লেখ করেন যারা হয়তো এই খুনে যুক্ত ছিল, সাদাব আর নাকিব। সাদাব আফরিনের পিছু করতে থাকত, নবাবকে হুমকিও দিয়েছিল, যার বিষয়ে নবাব প্রায়শই রাবিয়াকে নালিশ করত। নাকিব যার বোন নাগমা মারা গিয়েছিল, যার সঙ্গে আফরিনের বহুবার ঝামেলা হয়েছিল। নাগমার মৃত্যুর জন্য দায়ী নাকিব আফরিনকেই মনে করত। হ্যাঁ সাহেব, নাকিব আর সাদাব দুজনেই শহরের বাইরে আছে, এখনো তো সেটাই জানি। কোথায় ওরা? জানি না সাহেব। নাকিব তো সেলসম্যান, আর সাদাব শহরে কোনো নেতার গাড়ি চালায়। আমি দুটো লোকেরই নাম্বার চাই। লিখে নিন সাহেব। আগে থেকে দিতে পারিসনি? কাজটা কি সাহেব সেটা তো বলতে হবে, তাই না? চল নাম্বার বল। ঠিক আছে সাহেব, লিখুন 444578767 আর পরেরটা লিখুন সাহেব 444909878। চল ঠিক আছে। স্যার, নাকিব আর সাদাব দুজনেই শহরের বাইরে। ওদেরকে না জেনেই ওদের লোকেশন ট্র্যাক করেছি। কোথায় আছে ওরা দুজন? নাকিব কানপুরে আর সাদাব দেরাদুনে।
না মনোজ, এখনই যেন ওরা বুঝতে না পারে। রাবিয়া বিবি শুধু ওদেরকে সন্দেহ করছেন। প্রথমে ওদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে ওরা এতে আদৌ জড়িত আছে কিনা। আপাতত ওরা শুধু সাসপেক্ট। স্যার, আমরা নাকিব আর সাদাব দুজনের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। নাকিবের বোন নাগমার খুনের রিপোর্ট যে থানায় করা হয়েছিল, আমরা সেটাও খোঁজ খবর করে দেখছি। আমার মাথাতে এটা কিছুতেই ঢুকছে না যে একটা 14 বছরের বাচ্চাকে এত নির্মমভাবে কেন মারা হলো, যার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। পঙ্কজ দাদা, আপনার জন্য খাবার এনেছি, একদম গরম আছে। কি এনেছো? চিকেন ললিপপ। হরি ওম শঙ্কর শিব। এখান থেকে তোরা আলাদা, আমি আলাদা। কিন্তু টাকা টাকা তো পেলাম না এখনো। আরে তা আমি কোথায় পেয়েছি? পেয়ে গেলে দিয়ে দেবো। প্রদীপ, তুই বেরো। তুই একটা কাজ কর, তুই গাড়িটাকে সাইড করে দে। মানে তুই রাখ তোর কাছে কয়েকদিন, তারপর আমি বলছি তোকে। চল। কাশিফ, কিছু তো খেয়ে নে। দিদি, আমার দাদার কথা খুব মনে পড়ছে দিদি। আমি সব সময় যেটা নিয়ে ভয় পেতাম, শেষকালে সেটাই আজ হয়ে গেল। নবাবের সাথে কারো এমন কি শত্রুতা থাকতে পারে? হ্যাঁ, জানতে পারলি কিছু? হ্যাঁ, আমরা শুনেছি এই কেসের ব্যাপারে। ঠাকুর, চৌহানবাবু নভা মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে কথা বলতে চান। রাজীব স্যার ছিলেন ওই কেসের আইও। এখন উনি হেডকোয়ার্টারে পোস্টেড আছেন। ওকে, থ্যাংক ইউ। সিনিয়র ইন্সপেক্টর রাজীব কুমার। হ্যাঁ স্যার, চৌহানবাবু এই কেসের ব্যাপারে কিছু জানতে চান, আপনার সঙ্গে দেখাও করতে চান। তাগিব, এই কেসে আপনাদের প্রাইম সাসপেক্ট নাকিব আর শাদাব তো? হ্যাঁ স্যার, তদন্ত করে তো এরাই সামনে আসছে। যদিও এটা আমার কেস নয়, তবুও একটা ইম্পর্টেন্ট লিড দিতে পারি। হয়তো ওই লিডটাই আপনাদের ঠিক ডিরেকশনে নিয়ে যাবে। সে লিডটা কি স্যার? নাগমা মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার রাজীব কুমারের এটা দাবি ছিল যে তার কাছে নবাব মার্ডার কেসের গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি ছিল সেই গুরুত্বপূর্ণ তথ্য? ওই 14 বছরের ছেলে নবাবের খুনের পিছনে আসলে কে ছিল? একজন বাবা যার অপরাধী ব্যাকগ্রাউন্ড ছিল, জেলে শাস্তিরত কয়েদি যে ক্রমাগত সেই পেশাগত অপরাধীদের সংস্পর্শে ছিল, নাকি সেই দুই যুবক নাকিব আর শাদাব যাদেরও নিজের নিজের কারণ ছিল? আর এই সবার উপরে আফরিন, আন্ডার ট্রেনিং পুলিশ সাব ইন্সপেক্টর, যাকে নাগমা মার্ডার কেসে অভিযুক্ত বানানো হয়েছিল। কি ছিল এই রহস্য? পরের দিন পরের পর্বে আমরা দেখাবো এই কেসের দ্বিতীয়। নমস্কার, আদাব, আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাচ্ছি লখনৌয়ের একটা কেসের দ্বিতীয় ভাগ, যেখানে একটা 14 বছরের ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়। 2013 মে মাসে যখন 14 বছরের নবাব তার পিসির বাড়িতে বসে টিভি দেখছিল, তখন তাকে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলা হয়। তার পিসির ছেলে রাশিদ আর ফিরোজ ছাদে ছিল। তার ছোট ভাই কাশিফ তার পিস্তুত দিদি আফরিনের সঙ্গে ভিতরের ঘরে খেলছিল। তার পিসি বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিল। 3 জন দুষ্কৃতী একটা বাইকে করে তাদের বাড়ির সামনে আসে। তাদের মধ্যে 2 জন দরজায় আওয়াজ করে। কাশিফ দরজা খোলে। একজন দুষ্কৃতী কাশিফ, আফরিন, রাবিয়া সবাইকে দেখে, কিন্তু গুলি চালায় নবাবের উপর। ফিরোজ আর রাশিদ ওই দুষ্কৃতীদের ধাওয়া করে, কিন্তু ধরতে পারে না। নবাব যখন হাসপাতালে পৌঁছয়, ততক্ষণে সে মারা গেছে। পুলিশ ঘরের থেকে 6টা খালি কার্তুজ পায়। মনে হচ্ছিল একটা প্রফেশনাল পিস্তল ব্যবহার করা হয়েছে। খুনি পেশাদার বলেই মনে হচ্ছিল, কিন্তু সে একজন 14 বছরের ছেলেকে কেন মারবে? এদের মধ্যে একজন আততায়ীর সঙ্গে জেলে বন্দি পঙ্কজ সাহুর এই মার্ডারের বিষয়ে খুবই ঝামেলা হয়।
এই খুনটার সঙ্গে এই লোকগুলোর কি সম্পর্ক ছিল? রাবিয়া নবাবের মা বাবা আরশি এবং সুলেমানকে খবর পাঠান। তারা এলাহাবাদে থাকতেন। পুলিশ তদন্ত শুরু করতেই জানতে পারে যে আফরিন হলো পুলিশে একজন ট্রেনি সাব ইন্সপেক্টর। আফরিনের বাবা এবং রাবিয়ার স্বামী শকুর ইব্রাহিম পুলিশের কনস্টেবল ছিলেন। তিনি 2009 সালে মারা যান। ডিপার্টমেন্ট পরিবারের মধ্যে থেকে কোনো একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেটা আফরিন স্বীকার করে, কারণ রাশিদ আর ফিরোজ আগের থেকে চাকরি করছিল। এই খুনটা কি শকুর ইব্রাহিম পুলিশে চাকরি করার সময় তার কোনো কাজের সঙ্গে সম্পর্কিত ছিল? এমনিতে শকুর ইব্রাহিমকে খুবই ভদ্র আর সৎ পুলিশকর্মী হিসেবে ধরা হয়, কিন্তু রাবিয়া প্রথমে যে সংকেত দিলেন সেটা নবাবের বাবা সুলেমানের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। রাবিয়া সুলেমানের স্ত্রী আরশির সবসময় মনে হতো যে সুলেমানের কাজকর্মের জন্য কোনো না কোনো দিন তাদের পস্তাতে হবে। সেই জন্য নবাব লখনৌতে তার পিসির কাছে থাকতো আর কাশিফ এলাহাবাদে তার বাবা মায়ের কাছে থাকতো। ছুটি কাটাতে সে লখনৌতে এসেছিল। সুলেমানকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে জানায় যে নবাবের খুনের সঙ্গে তার কাজের সম্পর্ক থাকাটা সম্ভব নয়। ওর এমন কোনো শত্রুতা বা ঝগড়া ছিল না যার ফলে ছোট্ট বাচ্চার প্রাণ নিয়ে বদলা নিতে হবে। তাহলে এই খুনের পিছনে আসলে কার হাত ছিল? পরে রাবিয়া আরো কিছু তথ্য দেয় আর বলে যে এর পিছনে সাদাব আর নাকিবও থাকতে পারে। সাদাব তাদেরই পাড়ার এক যুবক যে আফরিনকে পছন্দ করে আর তাকে সবসময় বিরক্ত করতে থাকে। নবাব যখন আফরিনের সঙ্গে বাজারে যেত তখন এগুলো সে দেখতে পেয়ে রাবিয়াকে অনেকবার এই বিষয়ে অভিযোগ জানায়। রাবিয়া সাদাবকে বকেছিল আর সাদাবও নবাবকে বহুবার হুমকি দেয় যে এর পরিণাম খুব খারাপ হতে চলেছে। কিন্তু নাকিব কে ছিল? নাকিব নাগমার ছোট ভাই ছিল। কিন্তু নাগমা কে ছিল? নাগমা সে যার সাথে আফরিনের বহুবার ঝগড়া হয়েছিল। আর নাগমার অভিযোগ ছিল যে আফরিনের নাগমার দেওর ওভেজের সঙ্গে সম্পর্ক আছে আর আফরিন ওকে ব্যবহার করছে। কিন্তু নাকিবের নবাবের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? 2010-এ নাগমার খুন হয়ে যায়। মামলা তদন্তের ভার পুলিশ ইন্সপেক্টর রাজীব কুমারকে দেওয়া হয়। নাকিব অভিযোগ করে যে ওর বোন নাগমাকে আফরিন আর নাগমার দেওর ওবেস খুন করেছে। কিন্তু তদন্তে আফরিনকে ক্লিন চিট দেওয়া হয় আর ওবেসকে মুখ্য অভিযুক্ত ঘোষণা করা হয়। সেজন্য নাকিবের আফরিনের উপর ক্ষোভ আছে আর হতে পারে যে নাকিব বদলা নেওয়ার জন্য নবাবকে খুন করেছে। রাবিয়া যে দুজনের উপর আঙুল তুলেছিল সেই নাকিব আর সাদাব সেই সময় শহরের বাইরে ছিল। সাদাব দেরাদুনে কোনো নেতার ড্রাইভার ছিল আর নাকিব একজন সেলসম্যান, সে তখন অন্য শহরে ছিল। পুলিশ এই দুজনের ইতিবৃত্তান্ত জানার জন্য লেগে পড়ে। এই খুনে তারা যুক্ত আছে কিনা সেটা জানতে উদ্যোগ নেয়। সেই তিন দুষ্কৃতী তখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল আর টাকা না পাওয়ায় রেগেছিল। কিন্তু ওদের এই খুনের টাকা কার দেওয়ার কথা ছিল? জেলে শাস্তিরত পঙ্কজ শাহুর এই খুনের সঙ্গে কি সম্পর্ক ছিল? আফরিন, তার মা রাবিয়া, নবাবের মা আরশি, আফরিনের ভাই রাশিদ আর ফিরোজ আর নবাবের বাবা সুলেমান সবাই তাদের প্রিয় ছেলের মৃত্যুতে শোকাহত ছিল। এবার তারপর সিনিয়র ইন্সপেক্টর রাজীব কুমার। হ্যাঁ নিশ্চয়ই স্যার। চৌহানবাবু এই কেসের ব্যাপারে কিছু জানতে চান, আপনার সঙ্গে দেখাও করতে চান। তাগিব, এই কেসে আপনাদের প্রাইম সাসপেক্ট নাকিব আর সাদাব তো? হ্যাঁ স্যার, তদন্ত করে তো এরাই সামনে আসছে। যদিও এটা আমার কেস নয়, তবুও একটা ইম্পর্টেন্ট লিড দিতে পারি। হয়তো ওই লিডটাই আপনাদের ঠিক ডিরেকশনে নিয়ে যাবে। সে লিডটা কি স্যার? জয় হিন্দ স্যার। নাগমা মার্ডার কেসের তদন্ত থেকে কিছু পাওয়া যাবে না, অথচ অপরাধীর সামনে। কে অপরাধী? সাদাব। রাজীব বাবু, আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কোনো সলিড লিড আছে আপনার কাছে? ইন্সপেক্টর চৌহান 2004 সালে ফোর্সে জয়েন করেছিলাম। 9 বছরের এক্সপিরিয়েন্স, বড় বড় কেস নিয়ে কাজ করেছি। এখন তো ওই যে বলে না, মলার দেখে বইয়ের সারাংশ বলে দেওয়া যায়। আমরাও আপনার অভিজ্ঞতাকে সম্মান করছি রাজীব বাবু, কিন্তু আপনিই বলুন না, কোনো প্রমাণ ছাড়াই খুনের কেসে ওকে কি করে সাসপেক্ট করব? উঠিয়ে নিন, 2-4 ঘা দিন, 1 মিনিটে সব উগড়ে দেবে। আপনি ঠিকই বলছেন, কিন্তু তবু নাগমা মার্ডার কেসের ব্যাপারে আমরা ডিটেলে জানতে চাই। ইন্সপেক্টর চৌহান, আপনার আমায় বিশ্বাস হচ্ছে না। আমিও আপনার মতো একজন পুলিশ কর্মী। যতক্ষণ না কেসটা আমি ঠিক করে বুঝতে পারছি ততক্ষণ শিওর হই না। এই পয়েন্ট অবধি আমি তদন্ত করেছিলাম। আফরিনের ওপর নাগবার রাগ ছিল। নাকি ব্যাটারি সূত্র ধরে আফরিনের ওপর অভিযোগ করে। স্যার, এই যে আলমগীরের ভাই ওবেজ,
ওই এই কাজটা করেছে। না স্যার, আমার ভাই ওর ভাবিকে মারতেই পারে না। উনি তো সত্যিটা দেখতেই পান না। উনি তো এটাও দেখতে পান না যে আফরিন আর ওবেজের মধ্যে কি ছিল আর ও ওকে কিভাবে ব্যবহার করছিল। ও আমার বোন ছিল, ও ভালো বৌদির কর্তব্য পালন করতে গিয়ে এই কাজটা করেছিল, নয়তো আলমগীরের চোখ তো স্নেহে বাধা রয়েছে। নাসির, আমার ভাই নাগমাকে মারতেই পারে না। যদিও নাগমা ওবেজের ভালোবাসা মেনে নিতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে ওবেজ নাগমাকে মেরেই দেবে, কখনোই নয়। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমার কথাটা তো শুনুন। স্যার আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার আমার কথা। আগে আফরিন আপনার মেয়ে? আগে হ্যাঁ। মাফ করবেন যদি ভুল না হয়, এটা শুকুর ভাইয়েরই বাড়ি তাই তো? আগে হ্যাঁ, ওনারই বাড়ি। কিন্তু কি ব্যাপার? আফরিন কোথায় এখন? ও তো শাহবাগে আছে, পুলিশ ট্রেনিং এ। শুকুর ভাই খুবই সম্মানীয় কনস্টেবল। পোস্টে আমাদের থেকে নিচুতে থাকলেও অভিজ্ঞতায় আমাদের সবার উপরে। আমার ভাগ্য ভালো যে আমি ওনার সঙ্গে কাজ করতে পেরেছিলাম। স্কোয়াড সাবধান, স্কোয়াড সামনে से एड़ी मत, स्ट्रेट चल। কতদিন চলছে তোমাদের এই ট্রেনিং? আগে 8 মাস ধরে স্যার। আফরিন, তোমার আর নাগমা দেওয়ার ওয়েসের মধ্যে কি সম্পর্ক? স্যার স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমাকে ফাঁসানো হচ্ছে। আমি নাগমা বৌদিকে খুন করিনি স্যার। স্যার এটা সত্যি যে ওবেজ আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু মার্ডারের সময় আমি লখনৌ ছিলাম না। তুমি লখনৌতে ছিলে না, তার মানে তো এটা নয় যে তুমি মার্ডারে শামিল নও। ওয়েস্ট লখনৌতেই ছিল। হতে পারে তোমরা দুজনে মিলে এই মার্ডারের ষড়যন্ত্র করেছিলে। আমি 7-এ পড়ি স্যার। গুড। আর তোমার ছোট ভাই কাসিফ? ও 2-এ পড়ে স্যার, আরও আম্মির সাথে এলাহাবাদে থাকে। নবাব, যাও তুমি গিয়ে বাইরে খেলো। যা। থ্যাংক ইউ। বাচ্চাটা খুব মিষ্টি। রাবিয়াজি, নাগমা এখানে কখনো এসেছিল? অনেকবারই এসেছিল স্যার। যখনই আসতো গালাগালি করত, অনেক বাজে বাজে কথা বলতো আমার মেয়েকে। চেঁচিয়ে চেঁচিয়ে সারা পাড়াকে ও জানাতো। এই কেসে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারিনি, যে বৌদি হয়েও নাগমা নিজের দেওর ওয়েসের সঙ্গে আফরিনের সম্পর্ক নিয়ে এত হইচই কেন করত? আর এইখানেই মামলার আসল গিঁট। হ্যাঁ স্যার, এই কথাটা সত্যি স্যার। তোর আর তোর বৌদি নাগমার সম্পর্কের কথা তোর ভাই আলমগীর জানতো না? না স্যার। আসলে তুই ভয় পেতিস তোর ভাবি নাগমা তোর দাদার কাছে না সব ফাঁস করে দেয়, সেই জন্যই ওকে রাস্তা থেকে হাঁটালি আর দোষটা আফরিনকে দিলি। না স্যার, এরকম ব্যাপার না স্যার। স্যার আমি নাগমাকে মারিনি স্যার। আমার শুধু এটাই ভুল ছিল যে আমি জানতামই না যে অভিজিৎ সাথে ওর ভাবির কোনো সম্পর্ক আছে। আমার তো কোনোদিনই এই ব্যাপারটাই মাথায় ঢুকতো না যে নাগমার আমার আর অভিজিৎ সম্পর্ক নিয়ে কি প্রবলেম। আফরিন, আমি জানি তোমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না। স্যার এটা ভুল হচ্ছে, আপনারা ঠিক করে খোঁজ করছেন না। আমি নিশ্চিত যে আফরিনও আমার বোনের মার্ডারের সাথে যুক্ত।
দেখো নকিব, আমি তোমার দুঃখটা খুব ভালো বুঝতে পারছি। আফরিন কিন্তু এই মার্ডারে যুক্ত নয়, ওয়েসি মার্ডারটা করিয়েছে। স্যার আমার বোন সেরকম ছিল না, ও মিথ্যে কথা বলছে। স্যার নাগমা কখনো ওর বরকে ধোকা দিতে পারে না। নকিব, তিক্ত হলেও ব্যাপারটা সত্য। নকিব যতই রাগ করে থাকুক না কেন, শেষ পর্যন্ত ও মেনে নিয়েছিল যে সত্যি আফরিনের ওই মার্ডারে কোনো হাত ছিল না। আর ওয়েজের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই জন্য 11 মাস পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। দেখুন ইন্সপেক্টর চৌহান, যদিও এসব আপনাকে বলার দরকার নেই আমার, কিন্তু তবুও এই কেসের 6 মাসের মধ্যে আমার প্রমোশন হয়, তারপর ট্রান্সফারের পর আমি সত্যি জানি না কেসটায় কি হয়েছিল, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে আফরিন নির্দোষ ছিল আর ওয়েস অপরাধী। যেমন আপনার এই কেসটার ব্যাপারে বলতে পারি যে নকিব নয়, অপরাধী সাদা। রাজীব বাবু, আপনি এটা এত জোর দিয়ে কি করে বলছেন? ইন্সপেক্টর চৌহান, আমার মনে শুকুর ভাইয়ের জন্য সবসময় একটা সম্মান আছে। সেই সময় মনে হয়েছিল যে নকিব আফরিনের ওপর বদলা নেবার চেষ্টা করবে, সেই জন্য আমি ওর ওপর নজর রেখেছিলাম। আফরিনকে সন্দেহ না করার জন্য নকিব আমার ওপর রাগ করেছিল, তারপরে একদম চুপচাপ হয়ে গেছিল, নিজের কাজ নিয়েই ও থাকতো। অ্যাকচুয়ালি ও নাগমার খুব কাছের ছিল, নাগমার খুনটা ওর কাছে খুব আঘাতের ছিল। তারপর হঠাৎ এই 1.5 বছর বাদে, না, ও এরকম করতে পারে না। চৌহান সাহেব, নকিব খুবই সাধারণ ছেলে, ওর এমন কোনো কানেকশন নেই যে ও এরকম ষড়যন্ত্র করতে পারে, কাউকে খুন করাতে পারে। অনেক অনেক ধন্যবাদ রাজীব বাবু। মাই প্লেজার। ইন্সপেক্টর চৌহান, এই কেসের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে আমায় কন্ট্যাক্ট করবেন। নিশ্চয়ই, থ্যাংক ইউ। মনোজ, এই রাজীব বাবু শকুর ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিল। স্যার হতে পারে, সেটার জন্যই হয়তো আফরিনকে সন্দেহ করা হয়নি। তুমি একটা কাজ করো, নকিবের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। একবার যদি নকিবের মুখোশটা খুলে যায়, তারপরে আমরা সাদাবকে ধরতে পারবো। স্যার, রাজীব কুমার যে নাগমা মার্ডার কেসের তদন্ত আধিকারিক ছিল, সে ওই কেসে আফরিনকে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। নাগমার ভাই নাকিব এই সিদ্ধান্তে একদমই খুশি হয়নি, আর নবাব মার্ডার কেসে রাজীব কুমারের নিশ্চিত বিশ্বাস ছিল যে নাকিবের সঙ্গে যুক্ত নয়, সে সাদাবকে সন্দেহ করে। কিন্তু যে পুলিশ আধিকারিক এই কেসে তদন্তের দায়িত্বে ছিলেন, তবু তিনি আগে নাকিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেন। দেখ নাকিব, সত্যিটা কি বলে ফেল। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সত্যি জানি না নবাব কে। আর স্যার আমি এটাও জানতাম না যে আফরিনের কোনো কাজিন ভাই ছিল নবাব যে ওর সাথে থাকে। স্যার আমার দৃঢ় বিশ্বাস যে আমার বোনের খুনের তদন্ত ঠিক মতন হয়নি। স্যার নবাবের খুনের পিছনে আমার হাত নেই স্যার। হ্যাঁ এটা ঠিক যে আমি আফরিন আর ওবেজের ওপর রেগেছিলাম, কিন্তু স্যার আমি যাকে চিনি না তাকে মার্ডার করতে যাব কেন, তাও আবার একটা 14 বছরের বাচ্চাকে। স্যার আমার কথা বিশ্বাস করুন, এই মার্ডারে আমার কোনো হাত নেই। সুলেমান ভাই, আমি সত্যিই জানি না যে এই কাজটার জন্য কে সুপারি নিয়েছিল। তাহলে কি কেউ এমনি কাজটা করেছে? জানি না ভাই, এই মার্ডারটার ব্যাপারে তো কেউ কিছু জানেই না। হ্যাঁ পাপু বল। হ্যাঁ স্যার, একটা খবর আছে। হামলাকারী কোনো খবর পাওয়া যায়নি। বাইরে থেকে এসেছিল নাকি? তেমনটা হতে পারে স্যার, কিন্তু পাক্কা বলতে পারছি না। সাদাব এখন কোথায় আছে? দেরাদুন থেকে বাড়ির দিকেই আসছে আবার, সেরকমই তো জানতে পেরেছি। ওর ওপর নজর রাখ, আরও লখনৌ পৌঁছানো মাত্রই আমাকে খবর দিবি, ঠিক আছে? তোমাকে এই ব্যাপারে কে বললো? না স্যার, আমি শুনলাম। একটা কথা মনে রাখবে, তুমি শুধুই আমার ড্রাইভার। আর হ্যাঁ, এই ব্যাপারে আমার নাম কখনোই টেনে আনবে না, বুঝেছো? সেলাম স্যার। বল কালু।
এ সাদাব ছোটখাটো কাজ করে, ড্রাইভারের আগে সংসার চালাতে ছোটখাটো কাজ করতো। তার মানে ওরা তিনজন হামলা করেনি, তো খুনিদের কি ভাড়া করা হয়েছিল? বলা মুশকিল স্যার, এই সাদাফে সবসময় টানাটানি চলতো। এর কাছে এক মুঠো বাদাম কেনার পয়সা নেই, আর তিনজনের সুপারি দেওয়ার জন্য টাকা কোথা থেকে পাবে? অন্য কোনো চক্কর? হ্যাঁ, পুরনো চক্কর আছে, ওই আফরিনের সঙ্গে ওই প্রেম টাইমের চক্কর আছে। তবে আমরা তো শুনেছিলাম সাদাবুকে বিরক্ত করতো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওরা আলাদা হওয়ার পরে করতো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো, ইন্সপেক্টর চৌহান, সাদাবাদ সন্দেহে লখনৌ ঢুকছে। আমার কথা শুনুন, তুলে নিন। থ্যাংক ইউ রাজীব বাবু। ওই অপরাধী। মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। দেখো আফরিন, এখনো অবধি তদন্ত করে এটা পাওয়া গেছে যে নবাব টার্গেট ছিল না, ওরা তোমার ওপরে বদলা নিতে চেয়েছিল। তুমি আমাদের বলেছিলে যে হামলাকারীরা ঘরে ঢুকে সবাইকে দেখছিল, তারপরে ফায়ারটা শুধু নবাবকে করা হয়। হ্যাঁ স্যার। ওরা নবাবকে 6টা গুলি করে, তোমাকে করেনি, তোমার মাকেও করেনি, কাসিবকেও করেনি। তার মানে হামলাকারীদের মোটিভ একদম পরিষ্কার ছিল। ওদের বলা হয়েছিল যে শুধু নবাবকে মারতে হবে আর কাউকে না। আর নবাব একটা 14 বছরের স্কুল গোয়িং স্টুডেন্ট, যার সঙ্গে কারোর কোনো ঝগড়াও ছিল না আর না শত্রুতাও। আমি জানি স্যার, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাইছেন। তোমার মাই আমাকে বলেছে যে নাকিবের তোমার উপরে রাগ ছিল, কারণ ওর বোনের মার্ডার কেসে তোমাকে ক্লিন চিট দেওয়া হয়েছিল আর সাদাব তোমাকে বিরক্ত করত। তাই তোমার মা এদের দুজনকেই কিন্তু সন্দেহ করছে। আফরিন, এখন সাদাব আমাদের কাছে প্রাইম সাসপেক্ট। অদ্ভুত ব্যাপার তাই না? সেই সাদাব যে তোমাকে বিরক্ত করা শুরু করেছিল, একসময় তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল। আমি সত্যি বলছি তো? স্যার, এটা সত্যি যে আমার আর সাদাফের সম্পর্ক ছিল? আফরিন, তোমার সঙ্গে প্রথমে সাদাবের সম্পর্ক ছিল, পরে ওয়েসের সঙ্গে। আর দুটো লোককে আমরা সন্দেহ করছি যে নবাবের মার্ডার কেসে এদের হাত থাকলেও থাকতে পারে, সেটা হলো নাকিব আর সাদাব। এখন নাকিবের সঙ্গে ওয়েসের সম্পর্ক আছে, কিন্তু সাদাবের সঙ্গে তো নেই। তাহলে ব্যাপারটা ঠিক কি? এমন কি আছে যা তুমি জানো কিন্তু আমাদের কাছে এখনো লুকোচ্ছ? স্যার, আমি কিচ্ছু লুকোচ্ছি না। আমি তো এটা বুঝতেই পারছি না, আমার ওপর কেউ বদলা নিতে চাইলে নবাবকে কেন মারবে। আমি শুধু এটাই জানি যে স্যার, এতে সাদাফের কোনো হাত নেই। তুমি এই কথা কি করে বলছো আফরিন? তোমার মা এটা নিজে বলে গেছেন যে সাদাব তোমাকে বিরক্ত করতো আর ও নবাবকে হুমকি দিয়েছিল। স্যার, এটা সত্যি যে আমি একটা সময় পর সাদাফের থেকে আলাদা হয়ে যাই, কিন্তু শেষ 8 মাস ধরে আমরা দুজন একসাথেই আছি। সাদাফ আর আমার সম্পর্ক এখন খুব ভালো স্যার। আমি এই ব্যাপারে কিছু জানি না। তাহলে সাদাফ কেন বদলা নেবে? ফিরোজ, কি হলো? কোথায় ও? হ্যাঁ মেয়েও আসছে, বলছিল পুলিশরা ওকে ডেকেছে। 14 বছরের নবাবের নৃশংসভাবে খুন হয়ে যায় আর তার পিসি দুজন ব্যক্তির উপর সন্দেহ প্রকাশ করেন, নাকিব আর সাদাব। রাজীব কুমার আফরিনকে ক্লিন চিট দিয়ে দেন আর খুবই বিশ্বাসের সঙ্গে বলেন যে সাদাবই আসল অপরাধী। আর এবার আফরিনের বয়ান পুরো তদন্তের অভিমুখ বদলে দিল। এর পিছনে সত্যিটা কি ছিল, পরিকল্পনাটা কি ছিল? সাদাবের কল রেকর্ড একদম ঠিকঠাক, কোথাও কোনো সন্দেহের জায়গা নেই। আর আফরিন বলছে সাদাবের সঙ্গে ওর সম্পর্ক এখন ভালো হয়ে গেছে আর সাদাব এটা করতেই পারে না। এই নাকিবকে তো দেখে মনে হচ্ছে পুরো কেসটারই বাইরে স্যার। মনোজ, আমার মনে হচ্ছে আমাদেরকে জেনে শুনে বিভ্রান্ত করা হচ্ছে, আর আসল সত্যিটা অন্য কোথাও।
দাদা এই যে নিন। গুড্ডু ভাই, গাড়িটার কি করব? গাড়িটা এখানে পড়ে থাকলে সবাই সন্দেহ করবে। একটা কাজ কর বিক্রম, গাড়িটা জাভেদের গ্যারেজের পিছনে রেখে দে, বল কয়েকদিন পরে নিয়ে যাব, বাকিটা পরে দেখে নিচ্ছি আমি। ঠিক আছে গুড্ডু ভাই। তাহলে আসল অপরাধী সাদাব নয় তো, যে আফরিনের জন্য আমাদের কাছে বেনিফিট অফ ডাউট পাচ্ছে? আমি এটা মানছি যে ওর ফোন রেকর্ড ক্লিয়ার, কিন্তু হতে পারে ওই এই কেসের মাস্টার মাইন্ড, আর রাজীব বাবুর কথাটা একদমই সত্যি। স্যার, রাজীব স্যারের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিলেন সাদাবকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। মনোজ, কোথাও না কোথাও ষড়যন্ত্র নিশ্চয়ই আছে, কোনো তো খেলা আছে এর পিছনে। একটা কাজ করো, সাদাবকে তুলে আনো। স্যার। স্যার আমি সাদাব, আসতে পারি? সাদাবকে তুলে আনো। স্যার। স্যার আমি সাদাব, আসতে পারি? নবাব মার্ডার কেসে আমার কোনো হাত নেই স্যার। আমি ভাবলাম যে কোনো ভুল না করলে ভয় পাবো কেন, তাই তো আমি নিজেই এখানে চলে এলাম। অনেক কৃতার্থ করেছিস তুই নিজে এখানে এসে, তোকে এখন তুলতে যাচ্ছিলাম। স্যার আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আচ্ছা, কে ফাঁসাচ্ছে তোকে? রাবিয়া নাকি নাকি ওয়েস, কে বল? স্যার আমি জানি কে করেছে, কিন্তু আমি যদি আপনাকে বলি সত্যিটা, আপনি আমার কথা বিশ্বাস করবেনই না, উল্টে আমাকে মারবেন। তো তোর কি মনে হয় মিথ্যেবাদীদের আমরা এখানে পুজো করি? স্যার এটা ইন্সপেক্টর রাজীব কুমার করেছে। খুব শেয়ানা তুই না, নিজেকে খুব চালাক মনে করিস। তোর কি মনে হয় তুই যেটা বলবি সেটা আমরা বিশ্বাস করব? স্যার আমি আগেই বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার কথা শুনুন স্যার, এই মার্ডারটা রাজীব কুমারই করিয়েছে, আমি এটা ঠিকই জানি। আর ওই তো আপনাকে বলেছে না যে এটা আমার কাজ। ও অনেক দিন ধরে প্ল্যান করছে স্যার, আমার পেছনে পড়ে আছে, আমাকে ফাঁসাতে চায়। নাগমা মার্ডার কেসের তদন্ত থেকে কিছু পাওয়া যাবে না, অথচ অপরাধীর সামনে। কে অপরাধী? সাদাব। ইন্সপেক্টর চৌহান, সাদাব আজ সন্ধ্যায় লখনৌ ঢুকছে। আমার কথা শুনুন, তুলে নিন, ওই অপরাধী। রাজীব স্যারের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিলেন সাদাবকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। ঠিক আছে, আমি 1 মিনিটের জন্য বিশ্বাস করছি যে এই সব কিছু রাজীব কুমারই করেছে, কিন্তু উনি তোকে কেন ফাঁসাবে? আর কেন একটা 14 বছরের বাচ্চাকে মারতে চাইবে? যাতে ও আবার আফরিনের কাছে পৌঁছতে পারে। নাগমা মার্ডার কেসের ব্যাপারে তো আপনি জানেন, ওই কেসের তদন্ত এই রাজীব কুমারই করেছিল। জিজ্ঞাসাবাদের সময় আফরিনের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করে। আর সত্যি তো এটাই যে সেই সময় ওদের একটা সম্পর্কও তৈরি হয়। কতদিন চলছে তোমাদের এই ট্রেনিং? আক্ষেপ 8 মাস ধরে স্যার। আমি জানি তোমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না। স্যার এটাই সত্যি যে ইন্সপেক্টর রাজীব কুমার ওই সময় আফরিনের ঘনিষ্ঠ হয়, আর যখন আফরিন ওকে ছেড়ে আমার কাছে ফিরে এলো, ব্যাস সেই দিন থেকেই আমার ওপর ওর রাগ। কতবার ফোনে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে কোনো কেসে ফাঁসিয়ে দেবে, যাতে আফরিনকে ও আবার পেতে পারে। কিরে, আজ সন্ধ্যায় আফরিনের সঙ্গে তুই পিকনিক স্পটে দেখা করবি? স্যার যদি তুই আফরিনকে আর জ্বালাস না, তাহলে তোকে এমন পিকনিক করাবো যে জীবন একেবারে নরক হয়ে উঠবে। স্যার আপনি বড় মানুষ স্যার, আর আপনার অনেক ক্ষমতা। সেই জন্যই তো বলছি, নিজের সীমায় থাক। আরে কোথায় তুই আর কোথায় আফরিন? স্যার আফরিন আপনাকে ছেড়ে দিয়েছে, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু স্যার আমাদের পেছনে থেকে কোনো লাভ নেই। দেখ সাদাব, যদি তুই আফরিনের সঙ্গে আবার দেখা করতে চাস তো বিশ্বাস কর, এমন খেলা খেলবো যে তুই আর আফরিন দুজনেই মার্ডার কেসে ফেঁসে যাবি। আফরিনকে তো যেমন করে হোক বাঁচিয়ে নেব। মনে রাখিস, তুই কিন্তু সারা জীবন জেলে পচবি। তারপর আফরিন তো আমার কাছে চলে আসবে ধন্যবাদ জানাতে।
দেখ সাদাব, আমার কথা শোন। যদি তুই এই ঝামেলা না চাস তাহলে আফরিনের থেকে দূরে থাক, ব্যাস। স্যার, আর ইন্সপেক্টর রাজীব কুমার ঠিক সেটাই করলো, যেটাও আমাকে ফোনে বলেছিল। নবাবকে খুন করালো আর দোষটা চাপালো আমার ঘাড়ে। আর এই ষড়যন্ত্রটা উনি করেছিল আফরিনকে আবার ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন। এই রাজীব কুমার নাগমা মার্ডার কেসে আফরিনের নামটা সরিয়ে দিয়ে ওর মন জয় করেছিল, ওকে ফাঁদে ফেলেছিল স্যার। হ্যাঁ বাবলু, বল। স্যার সাদা পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। কোত্থেকে ওঠালো ওকে? শুনলাম তো নিজেই গেছে। ঠিক আছে। একবার অবশ্য আমারও মনে হয়েছিল যে এই কেসে রাজীব বাবুর হাত নেই তো। স্যার, যেভাবে ঘটনাগুলো ঘটেছে তার থেকে এটাই মনে হচ্ছে। নাগমা মার্ডার কেসে আফরিনের ক্লিন চিট পাওয়া, আর তারপর যখন রাজীব বাবুর কাছে এই কেসের ডিটেল চাওয়া হলো তখন ওনার এড়িয়ে যাওয়া, আর সরাসরি উনি দাবি করেন সাদাব নাকি অপরাধী, অথচ ওনার কাছে কোনো প্রমাণ নেই। রাইট মনোজ, এই নবাব মার্ডার কেসের প্রত্যেকটা জিনিস আর প্রত্যেকটা ব্যাপার খুব ভেবেচিন্তে আর খুব প্ল্যানিং করে করা হয়েছে। আর তদন্ত এগিয়ে যাওয়ার বদলে একই জায়গায় ঘুরছে, জট পাকিয়েই চলেছে। মনোজ, তিনটে ব্যাপার হতে পারে। হয়তো ইন্সপেক্টর রাজীব কুমার কোনো খেলা খেলছে, নয়তো সাদাব কেসটাকে নিজের ফরে আনার চেষ্টা করছে, না হলে অন্য কেউ যে ভিতরে ভিতরে প্ল্যান করছে। আফরিন, পুলিশ তো তোমাকে দুপুরেও ডেকেছে, আবার এখন? হয়তো কোনো কাজ আছে আম্মি, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আফরিন, এটা কি সত্যি যে তোমার মিস্টার রাজীব কুমারের সঙ্গে সম্পর্ক ছিল? আফরিন, এটা কি সত্যি যে তোমার মিস্টার রাজীব কুমারের সঙ্গে সম্পর্ক ছিল? আফরিন, এটা কি খেলা চলছে? একটা 14 বছরের ছেলে মারা গেছে যে তোমার কাজিন ছিল, আর তোমার মা দুজন লোককে নাকিব আর সাদাবকে সন্দেহ করছে। সাদাব সেই যার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছিল, সরি চলছে। ইন্সপেক্টর রাজীব কুমার, যার সঙ্গেও তোমার অ্যাফেয়ার ছিল, উনি খুব জোর দিয়ে একটাই কথা বলছেন যে এই খুনের পিছনে সাদাবের হাত আছে, সাদাবই অপরাধী। আর সাদাব আমার থানায় এসে একটাই কথা বলছে যে এই সব কিছু ইন্সপেক্টর রাজীব কুমার তোমাকে পাওয়ার জন্যই করেছে, আর অপরাধী আর কেউই নয়, ইন্সপেক্টর রাজীব কুমার। আফরিন, এই কেসের সমস্ত ব্যাপারে সমস্ত অ্যাঙ্গেল থেকে তুমিই আছো। কি খেলা চলছে এটা? এমন কি আছে যা তুমি আমাদের কাছে লুকোচ্ছ? স্যার, আমি জানি না, আমি সত্যি এটা জানি না যে কে কোন খেলা খেলছে। এটা সত্যি যে ইন্সপেক্টর রাজীব কুমারের সাথে আমার অ্যাফেয়ার ছিল। নাগমা মার্ডার কেসের সময় আমরা কাছাকাছি এসেছিলাম, কিন্তু একটা সময় পর আমি ওর থেকে দূরে চলে গিয়ে সাদাফের কাছে ফিরে যাই। স্যার, সাদাফ আমাকে বলেছিল যে রাজীব কুমার ওকে হুমকি দিচ্ছে আমার থেকে দূরে থাকার জন্য, কিন্তু স্যার আমি এটা ভাবিনি যে রাজীব এত নিচে নেমে যাবে যে সাদাফকে আমার থেকে দূরে করার জন্য, আমাকে আবার পাওয়ার জন্য আমার 14 বছরের ছোট ভাইকে মারতে পারে। আফরিন, তোমাকে আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, নবাবকে মার্ডারটা কারা করিয়েছে? বলো আফরিন, তোমার ভাইকে খুনের জন্য কারা দায়ী? আমি সত্যি জানি না স্যার। রাজীবের কাছে যাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি ভাবতেই পারিনি যে এর ফলাফল এটা হবে। আফরিন, আমি জানি তোমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না।
আমি ওর সঙ্গে সম্পর্কে ভেসে গেছিলাম, হারিয়ে গেছিলাম। আমি বুঝতেই পারিনি যে ওই সম্পর্কে কোনো ফিউচার নেই। আর যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। শুনছো, বন্দনা আসবে, ওকে পিক আপ করতে যেতে হবে। সরি, আমি যেতে পারবো না। বাবলু চলে যাবে তোমার সঙ্গে। বাবলু, ম্যাডামের সঙ্গে যেও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সম্পর্কে কি হবে? আফরিন, তুমি তো জানো আমি শর্মিষ্ঠাকে ছাড়তে পারবো না। আমার মেয়েটাও তো আছে, বন্দনা। আর আমি কিচ্ছু নেই তোমার জন্য। তুমি তো সবটাই। বিয়ে করলে কি বদলে যাবে? বদলাক না বদলাক, কিন্তু বিয়ে আমার জন্য খুব জরুরি। তখন আমি ঠিক করলাম যে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, আর ভেঙেও দিলাম। আর তারপরে তুমি সাদাবের কাছে ফিরে গেলে। আমি একদম ভেঙে পড়েছিলাম স্যার। আমার একটা সাপোর্টের দরকার ছিল। সাদাফ আমাকে আগেও ভালোবাসতো, আমরা দুজন একে অপরকে বুঝি। ও আমাকে আরেকবার সাহায্য করলো। আফরিন, সাদাব কিন্তু জোর দিয়ে এটা বলেছে যে এই মার্ডারের মাস্টার মাইন্ড রাজীব কুমারী। আমি জানি না স্যার, কিন্তু সাদাফ আমাকে এটা বলেছিল যে রাজীব ওকে হুমকি দেয়। জানি না যে আমার আর সাদাফের মধ্যে হওয়া সব কথা কি করে রাজীব জানতো। তাহলে তুমি কি বলতে চাইছো যে আমি রাজীবকে সব কথা বলেছি? তাহলে রাজীব জানতে পারলো কি করে যে আজ আমরা পিকনিক স্পটে দেখা করব? আজ সন্ধ্যায় আফরিনের সঙ্গে তুই পিকনিক স্পটে দেখা করবি? স্যার, যদি তুই আফরিনকে আর জ্বালাস না, তাহলে তোকে এমন পিকনিক করাবো যে জীবন একেবারে নরক হয়ে উঠবে। আমি জানি না সাদাফ, আমার সঙ্গে রাজীবের সম্পর্ক নেই। ও রোজ আমাকে হুমকি দিচ্ছে, রোজ ফোন করে। আর জানি না যে ও কি করে জানতে পারে আমাদের মধ্যে কি কথা হচ্ছে। স্যার, ও এই ব্যাপারে কিচ্ছু জানে না স্যার। আমি তো আপনাকে সত্যি কথা বলছি স্যার। এই মার্ডারের পেছনে ইন্সপেক্টর রাজীবেরই হাত রয়েছে। ইন্সপেক্টর রাজীব কুমারের অন্য একটা দিক সামনে আসছিল, কিন্তু সেটা কি সত্যি ছিল নাকি সাদাব আর আফরিন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছিল? এই কেসটার সমাধান হওয়ার বদলে আরো জটিল হয়ে পড়ছিল। এমন কেউ ছিল যে শুধুমাত্র এই খুনের ষড়যন্ত্র করেনি, বরং সেই এই তদন্তটাকে জটিল করার চেষ্টা চালাচ্ছিল। 14 বছরের নিষ্পাপ নবাবকে শুধুমাত্র একটা ঘুঁটি ছিল। 3 জন অজানা আততায়ী, একজন পুরনো প্রেমিক সাদাব, আর নিজের বোনের মৃত্যুতে ভেঙে পড়া একজন ভাই নাকিব, আর একজন পুলিশ কর্মী যার সঙ্গে আফরিনের অ্যাফেয়ার ছিল, আর যে তদন্তের মুখ ঘুরিয়ে দিয়েছিল সাদাবের দিকে। এই পরিকল্পনার জট এখনো খোলা বাকি আছে। পরের দিন এই কেসের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বে এই রহস্যের উন্মোচন করা হবে।